আসসালামু আলাইকুম। বুকনুক বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প, লোভ। ভদ্রলোক চেইন স্মোকারের যে অভ্যাস, একটা সিগারেট পুরোপুরি শেষ না করেই আরেকটা ধরাচ্ছেন। ভদ্রলোককে ঠিক স্বাভাবিক বলে মনে হলো না। কেমন অস্থির ভাবভঙ্গি। কিছুক্ষণ পরপর জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছেন, মাথা চুলকাচ্ছেন। আমার দিকে তাকিয়ে তিনি চাপা গলায় বললেন, আমার একটাই মেয়ে, তার নাম আনান। আপনি কি আনান শব্দটার মানে জানেন? জি না। আনান শব্দের মানে হলো মেঘ। আমি ডাকতাম মেঘবতী। ডাকতাম কেন বললেন? মেয়েটি কি বেঁচে নেই? জি না, সেই গল্পটাই বলতে এসেছি। লেখকেরা সাইকিয়াট্রিস্টের মতো, তাদের কাছে কথা বললে মন হালকা হয়। মেঘবতীর গল্প আপনাকে বলবো? বলুন। আমি বেশি সময় নেব না, ধরুন 10 মিনিট। 10 মিনিটে গল্প শেষ করে চলে যাব। ভদ্রলোক আরেকটা সিগারেট ধরালেন। আমি দুঃখময় গল্প শোনার জন্য মানসিক প্রস্তুতি নিলাম। ছুটির দিনে ভোরবেলায় কষ্টের গল্প শুনতে ভালো লাগে না। ভদ্রলোককে তা বলা যাবে না। তিনি তার মেঘবতীর গল্প বলে মন হালকা করতে এসেছেন। মেয়েটার লিউকেমিয়া হয়েছিল। আপনার কি একটাই মেয়ে? জি, একটাই। ওর লিউকেমিয়া হয়েছে শুনে আমার মাথা খারাপের মতো হয়ে গেল। যে ডাক্তার বললেন, ইচ্ছে করছিল তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলি। আমি বোধহয় আমার মনের ভাবটা আপনাকে বোঝাতে পারছি না। আমি গুছিয়ে কথা বলতে পারি না। আপনি বেশ গুছিয়েই কথা বলছেন। ডাক্তার আমাকে বললেন বোম্বের ক্যান্সার হাসপাতালে নিয়ে যেতে। হিসেব করে দেখি প্রায় 3 লাখ টাকার মতো লাগে। কোথায় পাবো 3 লাখ টাকা? আমি নিম্ন মধ্যবিত্তের একজন। নিম্ন মধ্যবিত্তদের সহায় বলতে বিয়ের সময় স্ত্রী সঙ্গে করে যা গয়না আনেন তা। কত আর হবে গয়না বিক্রি করে? তবু রুমালে বেঁধে সব গয়না একদিন বিক্রি করতে নিয়ে গেলাম। মাত্র 23,000 টাকা হলো। আর টাকা কোথায় পাই? কার কাছে যাব ধার করতে? পত্রিকায় মেয়ের ছবি দিয়ে বিজ্ঞাপন দিতে পারি, মৃত্যু পথযাত্রী মেঘবতীর জীবন রক্ষায় সাহায্য করুন। সেই অপমান, সেই লজ্জাও মৃত্যুসম। কি করব বুঝতে পারছি না কিছুই। তখন একটা মজার ব্যাপার হলো। আন্দাজ করুন তো মজার ব্যাপারটা কি? আন্দাজ করতে পারছি না, আপনি বলুন। মেয়ে মারা যাচ্ছে, মেয়ের জন্য স্ত্রীর গয়না টয়না সব বিক্রি করেছি, এই খবরটা জানাজানি হয়ে গেল। সাহায্য আসতে লাগলো এমন সব জায়গা থেকে যা কল্পনাও করিনি কখনো। মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুলের হেডমিস্ট্রেস একদিন এসে 10,000 টাকা দিয়ে গেলেন। স্কুলের মেয়েদের কাছ থেকে চাঁদা তুলেছেন। তার 2 দিন পর মেয়ে যে ক্লাসে পড়ে সে ক্লাসের একটি মেয়ে তার বাবাকে নিয়ে উপস্থিত। ভদ্রলোককে চিনি না জানি না, তিনি 1 লক্ষ টাকার একটি চেক নিয়ে এসেছেন। আমি আনন্দে কেঁদে ফেললাম। আমার কান্না দেখে মেয়েও কাঁদতে লাগলো। নাটকের ক্রন্দন দৃশ্যের মতো, রীতিমতো ক্রন্দন দৃশ্য। একদিন আমার অফিসের কলিগরা এলেন। তারা একদিনের বেতন নিয়ে এলেন। আমার আত্মীয় স্বজনরাও টাকা নিয়ে আসতে শুরু করলো। ভয়ানক কৃপণ বলে যাকে জানতাম, যার হাত দিয়ে অ্যালুমিনিয়ামের 10 পয়সাও গড়িয়ে পড়ে যায় না, তিনি এলেন 50,000 টাকা নিয়ে। আমার এক প্রতিবেশী, যার অবস্থা আমার মতোই, তিনি পর্যন্ত আমার স্ত্রীর হাতে 5,000 টাকা দিয়ে গেলেন। আমি অভিভূত হয়ে গেলাম। যারা অর্থ সাহায্য করতে পারলেন না,
তারা এগিয়ে এলেন বুদ্ধি ও পরামর্শ নিয়ে। তাদের বুদ্ধিতেই আমি বিভিন্ন এনজিওর কাছে চিঠি লিখলাম। সাহায্য চেয়ে আমেরিকার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, এসব বড় বড় মানুষকে চিঠি লিখলাম। সেভ দ্য চিলড্রেনে চিঠি লিখলাম আমাদের দেশের মন্ত্রীদের কাছে। কেউ বাদ পড়ল না। এমনকি একটা চিঠি পাঠানো হলো কলকাতায় মাদার তেরেসার কাছেও। চিঠির উত্তর আসতে শুরু করলো। বেশিরভাগই মেয়ের জন্য শুভকামনা এবং আর্থিক সাহায্যের বিধান নেই বলে দুঃখ প্রার্থনা। তবে তাদের মধ্যেও কেউ কেউ চেক পাঠালেন, মোটা অঙ্কের চেক। একটা চেক ছিল 50,000 পাউন্ডের। একদিন টাকা পয়সার হিসাব করে দেখি 14,70,000 টাকার মতো জমা হয়েছে। তখন লোভ নামক বিষয়টা আমার মধ্যে দেখা দিল। মাথার মধ্যে ঘুরতে লাগলো আরও কিছু টাকা জোগাড় করা যাক, আরও কিছু। স্ত্রীকে বললাম এই টাকায় হবে না, মেয়েকে নিয়ে আমি আমেরিকায় যাব, মিনিমাম 20 লাখ টাকা আমার দরকার। সাহায্য চেয়ে ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে আমার যে দ্বিধা ছিল সেটা কেটে গেল। আমি সব পত্রিকায় মেয়ের ছবি দিয়ে বিজ্ঞাপন দিলাম। টিভির একটা ম্যাগাজিন অনুষ্ঠানে মেয়েকে নিয়ে গেলাম। উপস্থাপক সেই অনুষ্ঠানে মেয়েটির জীবন বাঁচানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানালেন। সে অনুষ্ঠানে আমার মেয়ে একটি গান গাইল, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আপনি কি দেখেছিলেন অনুষ্ঠানটি? জি না। অনেকেই দেখেছেন। অনুষ্ঠানটির কারণে আমার জন্য অর্থ সংগ্রহ সহজ হয়ে গেল। দেশে কোনো বড়লোকদের কাছে যখন যাই টাকার জন্য, কিছুক্ষণ কথা বলার পরেই তারা বলেন, ও আচ্ছা, ওই বড় বড় চোখের মেয়েটি যে গান গাইল, আমরা সবাই রাজা। ভেরি স্যাড। আপনি বসুন, আপনাকে একটা চেক লিখে দিচ্ছি। 21 লক্ষ টাকা জমিয়ে ফেললাম 1 মাসের মধ্যে। 21 লক্ষ টাকা সামান্য কম, তবে 21 লক্ষ ধরতে পারেন। বাংলাদেশ বিমান দিল 2 জনের বোম্বে যাওয়ার ফ্রি টিকিট। বোম্বে অবশ্য যাওয়া হলো না, মেয়েটা তার আগেই মারা গেল। ভদ্রলোক সিগারেট ধরালেন, কোনো কথা না বলে অনেকক্ষণ সিগারেট টানলেন, ঘড়ি দেখলেন, তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনার 10 মিনিট সময় নেব বলেছিলাম, 15 মিনিট নিয়ে ফেলেছি, ক্ষমা করবেন। গল্পটা শেষ করেছি, এখন চলে যাব। গল্পের শেষটা বলা হয়নি। শেষটা হচ্ছে, আমার অ্যাকাউন্টে এখন 22 লক্ষ টাকার মতো জমা আছে। ইন্টারেস্ট জমা হচ্ছে, টাকা বাড়ছে। মাঝে মাঝে ভাবি টাকাটা কোনো জনহিত কাজে ব্যয় করব, কোনো সেবা প্রতিষ্ঠানকে দিয়ে দেব। দিতে পারি না, লোভ আমাকে বাধা দেয়। আবার নিজেও খরচ করতে পারি না। অদ্ভুত একটা অবস্থা। এখন আমার কাজ কি জানেন? কাজ হচ্ছে প্রতি মাসে গিয়ে ব্যাংকে খোঁজ নেয়া, ইন্টারেস্ট কত হয়েছে। 30 বছর পর 20 লক্ষ টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে কত হবে জানতে চান? বলবো? শুনছিলেন বুকনুক বাংলা, পড়ছিলাম হুমায়ুন আহমেদের ছোট গল্প লোভ। এতক্ষণ ধৈর্য ধারণ করে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।